আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের যে দ্বিতীয় ম্যাচটি হয়েছে, এই বাংলাদেশের যে বর্তমান খুব কঠিন একটা অবস্থা সেটা ব্যাটিং এর মধ্যে। সেটা হলো যে ওপেনিং জুটিতে তেমন কোনো ভালো প্লেয়ার নেই। মিড অর্ডারে যারা খেলবে সেখানেও কোনো ভালো প্লেয়ার নেই। কিন্তু টপ অর্ডারে যারা ব্যাটিং করে তারা আসলে খুবই ভালো ব্যাটিং করতেছে। শুরুতেই আমি যদি বলি, নাজমুল হোসেন শান্তকে আমরা রীতিমতো সবাই একদম বাজে প্লেয়ার হিসেবে আখ্যায়িত করি। কিন্তু আপনি যদি খেয়াল করেন, লাস্ট কিছু ম্যাচে ছাড়া নাজমুল হোসেন শান্তর ওয়ান ডে পারফর্ম খুবই ভালো। এটা আপনাকে মানতেই হবে। কিন্তু টি-টোয়েন্টি সেবা পুরা ভিন্ন। কিন্তু ওয়ান ডে তার পারফর্ম খুবই ভালো। আর অন্য দিক থেকে যদি বলেন, আর আসলে তেমন কোনো ভালো প্লেয়ার ওই তামিম যখন ছিল, আশরাফুল্লাহরা যখন ছিল, ওই রকম আসলে প্লেয়ার এখন পর্যন্ত তৈরি হয়নি বাংলাদেশ ওপেনিং জুটিতে। হ্যাঁ, ১৬-১৭ দিকে সৌম্য সরকার যখন আসে, সৌম্য সরকার আসার পর খুবই বড় একটা তাণ্ডব সৃষ্টি করেছিল। টানা ৩ বছর তিনি খুবই ভালো তাণ্ডব সৃষ্টি করেছিল বাংলাদেশের জার্সি গায়ে। কিন্তু তিনি বেশিদিন টিকে থাকতে পারেনি। যদিও সে এখনো বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিমে আছে। কিন্তু আসলে সে পারফর্ম তার কাছে আর নেই। তাকে ১ম ম্যাচ খেলানোর পরে বসিয়ে রাখা হয়েছে। আসলে বসে রাখাটা খুবই যৌক্তিক। এখানে কোনো অযৌক্তিক কিছু নেই। আর তার সুযোগে তার পরিবর্তে যাদেরকে সুযোগ দেয়া হয়েছে, তারা আসলে খুবই বাজে একটি পারফর্ম করেছে এবং বাংলাদেশের এই ২য় ম্যাচ হারার কারণ মূলত তারাই। আপনি যদি চিন্তা করে দেখেন নিউজিল্যান্ডের দিকে আমি যদি আগে বলি, তাহলে হচ্ছে যে রাচিন রবীন্দ্রা যাকে আসলে ১ম ম্যাচে নামানোই হয়নি, তাকে রিপ্লেসমেন্ট হিসেবে নামানো হয়েছে। কিন্তু তিনিই নিউজিল্যান্ডকে জিতে দিয়েছে। এটা আপনাকে মানতে হবে। এরকম প্লেয়ার আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত হলো না। আপনি যদি দেখেন জাকের আলী অনিক এবং তাহিদ হৃদয়, তিনি ভালো খেলেছিল গত ম্যাচে। তাহিদ হৃদয় এই ম্যাচে ভালো করতে পারেনি নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু আমাদের ডায়মন্ড জাকের আলী তিনি ভালো খেলেছেন। জাকের আলী একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, আপনি যদি দেখেন আমি ৫০ করেছি, আমি ১০০ করেছি রান, তাহলে ভাববেন যে আমাদের ওপেনিং এ এবং মিডল অর্ডারে খুবই বাজে করেছি। কারণ তিনি আসলে টপ অর্ডারের ব্যাটিং। একজন টপ অর্ডারের ব্যাটিং এর সর্বোচ্চ খেলা হচ্ছে যে তিনি ২০ বলে ৩৫ করবে বা ১০-১৫ বলে তিনি ২৫-৩০ করবে। এটাই হচ্ছে তার মূল একটি পুঁজি হবে। কিন্তু সে যখন আসলে দলকে ভার করে নিয়ে একটা বড় স্কোর দাঁড় করানো লাগে তাকে, তখন আসলে মিড এবং ওপেনিং খুবই বাজে অবস্থা হবে তখন। আর অন্যদিকে যদি আপনি দেখেন তাহলে হচ্ছে যে তাহ এই আমাদের মুশফিকুর রহিম যে ১ম ম্যাচেও একটি বাজে পারফর্ম করেছে, তারপরেও তাকে সুযোগ দেয়া হয়েছে। তিনি যখন আসলো, আসার পরে ২য় ম্যাচেও তিনি একটি দুর্ঘটনা ঘটে দিয়ে চলে গেল। আসলে এটা কখনোই তার কাছে কাম্য ছিল না। আর অন্য দিক থেকে যদি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলেন, আমাদের সাইলেন্ট কিলার হিসাবে তাকে আমরা আখ্যায়িত করি। সে সাইলেন্ট কিলার আসলে তার ইয়াং বয়সে যে সাইলেন্ট কিলার ছিল, আসলে তিনি এখন পর্যন্ত সেটা নেই। তিনি টি-টোয়েন্টি তে ছিলেন, টি-টোয়েন্টি তে তিনি এখনো একটু মায়ের মুখেই আছেন। তাকে টি-টোয়েন্টি তে রাখাই যায়, কিন্তু ওয়ানডে তে আসলে তিনি ফিট না। আসলে ওই অটো চয়েস বা ওই পূর্ব অভিজ্ঞতায় শুধু কাজে আসবে না ক্রিকেটে। ক্রিকেটে আসলে ক্রিকেট খেলতেও হয়। তো সবকিছু মিলায় বোলিং লাইন আমাদের বাংলাদেশে যথেষ্ট ভালো। কারণ তারা খুবই ভালো বল করতেছে। এই ওয়ানডে ম্যাচে আসলে ২০০-২৫০ রান দিয়ে কখনো বোলিং দিয়ে আপনি কখনো চাপে রাখতে পারবেন না অপোনেন্ট টিমকে। অপোনেন্ট টিমকে কমসে কম যদি আমরা যদি প্রত্যেকটি ম্যাচে ৩১০ থেকে ২০-৩০ রান করতাম, তাহলে আমাদের বোলিং যে বর্তমান পজিশন, অবশ্যই আমরা ম্যাচগুলো জয়ের দেখা পেতাম। সেটা আমাদের বিপক্ষে যেকোনো টিমে থাকুক না কেন। তো আসলে এবার চ্যাম্পিয়ন ট্রফি আমাদের এখানেই হয়তো সমাপ্ত। আর কোনো সুযোগ নেই। তো পরবর্তী ম্যাচগুলোতে আমি ব্যাটিং লাইনগুলো যেন ভালো হয় এই আশা রাখি পৃথিবীর কাছে। কথা হবে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।